ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহেজিব রায় পর্ব সংখ্যা 17। প্রণয় প্রিয়তার জ্বর পানে তাকিয়ে চাপা নিঃশ্বাস ত্যাগ করলো। তবে অনেকক্ষণ থেকে সে একটা বিষয় উপলব্ধি করছে, খালি মনে হচ্ছে কেউ তাকে দেখছে। এই যে এখনো তার সস্টেনটিও জানান দিচ্ছে যে এখনো কেউ তার দিকে তাকিয়ে। মনে ভুরু উঠে আপনা আপনি কুঞ্চিত হলো। সে সতর্ক দৃষ্টিতে চারপাশে নজর বোলালো, কিন্তু চারদিকে একদম স্বাভাবিক কোথাও কেউ নেই। সে মাথাটা ঘুরিয়ে নিচ্ছিল, কিন্তু হঠাৎ পুকুরের শেষ প্রান্তে ঝোপে নজর আটকালো। কয়েক সেকেন্ড সে সেদিকে তাকিয়ে সরিয়ে নিল চোখ, আবারও সেদিকে তাকিয়ে বুড়ো কুচকালো, কপাল চুলকালো। মনে মনে যত সব চামচাম দল নিজেদের কি ভাবে, কিন্তু প্রণয়ের এই বিষয় নিয়ে তেমন ভাবতে দেখা গেল না। প্রণয় পুরো বিষয়টা সম্পূর্ণ উপেক্ষা করেই দিল। চৈত্রের মধ্যাহ্ন, প্রহরের প্রখর সূর্য রশ্মি প্রণয়ের গায়ে এসে পড়েছে। তার ফর্সা ত্বক এবং লালচে অংশটুকু যেন আরো বেশি লালচে হয়ে গেছে। সে আর সেখানে দাঁড়ালো না, ধীর পায়ে পুকুর ঘাটের জন্য অন্য প্রান্তে চলে গেল। এই জায়গাটা বেশ শান্ত, শীতল এবং আরামদায়ক। শিকদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো পেছনের অংশ। শিকদার বাড়ির সামনে ও ভেতরের প্রকৃতিক সৌন্দর্যের চেয়ে কৃত্রিম, কিন্তু এর থেকেও প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ বেশি পেছনের দিকটাই। তবে বাড়ির পেছনের দিকে চিত্র সম্পূর্ণ বিপরীত। শিকদার বাড়ির পেছনের দিকে প্রায় 35,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে বিস্তৃত। সেখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ, বিভিন্ন ধরনের বড় বড় ফুল এবং ফলের গাছ। ফুল গাছগুলো থেকে ঝরে পড়া ফুল থোকায় থোকায় নরম ঘাসের ওপর বিচ্ছিন্ন হয়ে রয়েছে, যা খুবই দৃষ্টিনন্দন। তবে সব থেকে বেশি দৃষ্টিনন্দন হলো লাল পদ্ম ফুল, যা পুরো জায়গাটা প্রায় 70% দখল করে নিয়েছে। পুকুরটি চারদিক থেকে শান বাঁধানো, যা তার শোভারও বৃদ্ধি করেছে। পুকুরের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে বহু বড় বড় 4টি আম গাছ। সেখানকার সবচেয়ে বড় গাছটার ছায়ার নিচেই পড়েছে পুকুরের শেষ প্রান্ত। ফলস্বরূপ এই দিকটা বেশ শীতল। প্রণয় শুকনো পাতা সরিয়ে পানি থেকে একটু সিঁড়ির ওপরে বসলো। স্বচ্ছ কাচের ন্যায় টলটলে জলে পা ডুবিয়ে দিল। তার দৃষ্টি পড়েছে একটা লাল টকটকে পদ্ম ফুলের ওপর। সে পদ্ম ফুলের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কল্পনা একটি কিছু আঁকলো। মুহূর্তে তার চঞ্চল মন হয়ে উঠল কল্পনার রূপে অস্থির। প্রণয় শান্ত হয়ে সে বুকে হাত দিয়ে বলল, তোর এই ছটফটানির জন্যই আমি এক সেকেন্ডও শান্তি পাই না, একটুও শান্তি পাই না। হ ভাই, সব হবে। তার শাসনবাণী মনে হলো মন শুনল, কিন্তু শিকদার বাড়িতে প্রবেশ করতে না করতে ইয়ানা ছুটে এসে পেঁচিয়ে ধরল। কাজের সময় এমন আদিক্ষেতা তার করাতে প্রিয়তা ভীষণ বিরক্ত হলো। সে বিরক্তি চোখে বান্ধবীর দিকে তাকাতেই ইয়ানা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বান্ধবী। অন্য সময় হলে ইয়ানার এই অসহায় মুখটা দেখে সে মজা নিত, হয়তো খোঁচা দিত দু একটা, কিন্তু এখন এসবের সময় নেই। তাই ওনাকে ব্যস্ত কণ্ঠে বলল, এই তেল দেওয়ার প্রয়োজন নেই, যাকে খুঁজছি সে লাইব্রেরি রুমে, এখন ছাড় আমাকে, সর সামনে থেকে। বলতে বলতে রান্নাঘরের দিকে দৌড়ে গেল। ইয়ানা বুড়ো কুচকে ভাবলো, কিসের এত তারা? তুমি বেশ ভাবলো না, যার জন্য সে এসেছিল বা যা জানার তার, তা তো সে জেনে গেছে। তাই এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে মুখ লজ্জায় ভাব ফুটিয়ে আনলো, দাঁত দিয়ে নখ কুটলালো। সে আবার লজ্জা মুখ নিয়ে যেতে যেতে বলল, আমি এসে গিয়েছি পিয়ালাল। প্রিয়তা রান্নাঘরে গিয়ে একটা বড় প্লেটে গুনে গুনে 8টা রুটি সকালে নিজের হাতে বানিয়েছিল। প্রণয়ের প্রিয় ডিশটাই নিল সে। তারপরে কিছু মনে করার ভঙ্গিতে প্লেট ক্যাবিনেটের উপর রেখে নিচের ঘরের দিকে ছুট লাগালো। সেখান থেকে এসে এক পাতা প্যারাসিটামল নিয়ে এলো। তারপর খাবার প্লেট আর একটু গরম পানির বোতলে ঢুকিয়ে নিল। এদিক ওদিক দেখতেই বাড়ি থেকে বেরিয়ে গেল। পরিণীতা রান্নাঘরে দিকেই যাচ্ছিল, যখন তখনও খায়নি বলে এখন ভীষণ খিদে পেয়েছে। কিন্তু রান্নাঘরের সামনে গিয়ে প্রিয়তার এমন চোরের মতো খাবার নিতে দেখে সে কপাল কুঁচকালো। মনে মনে ভাবলো, ভাবতে সুবিধা না, কিন্তু নিজের বাড়িতে চুরি করার কি আছে, আজব। মনে মনে আবার ওদের বলল, দেখতে হচ্ছে ব্যাপারটা। ব্যাপারটা দেখার জন্য সে পিলারের আড়ালে লুকিয়ে পড়ল। প্রথমে ভেবেছিল হয়তো নিজের জন্য নিচ্ছে, কিন্তু 8টা রুটি নিতে দেখে তার চোখ কপাল উঠে গেল। কারণ প্রিয়তা 2টোর বেশি রুটি কখনোই খেতে পারে না। তবে 8টা নিয়ে কি করবে? তবে ভাবনার জগতে ঝুলি ফুলিয়ে প্রিয়তা খাবার নিয়ে চোরের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল। পরিণীতা এবার আরো আশ্চর্য হলো। মনে মনে ভাবলো, ব্যাপারটা কি হলো, কোথায় গেল? কোথায় গেল তা দেখার জন্য পরিণীতা চুপি চুপি প্রিয়তার পিছু নিল।
প্রিয়তা পুকুর ঘাটে এসে প্রণয়কে এদিক ওদিক খুঁজলো, কিন্তু দেখতে পেল না। মনে মনে বলল, কোথায় গেলেন উনি? পরিণীতা নারকেল গাছের আড়ালে লুকিয়ে পড়লো। দাঁড়িয়ে থেকে বিড়বিড় করলো, এই মেয়েটি কি ভূতে ধরলো নাকি? না হলে এমন ভর দুপুরে নির্জন পুকুর ঘাটে কাকে রুটি খাওয়াতে এসেছে? প্রিয়তা এদিক ওদিক দেখতে দেখতে চোখ পড়লো দীর্ঘ সিঁড়ির ওই পাশে। প্রণয় গাছে ছায়ে বসে পানিতে পা ডুবিয়ে রেখেছে। প্রিয়তা কেমন ভয় ভয় করছে। আবার যদি বকা দেয়, ধমক দেয়, যা যদি খায় খাবে, তাতে কি? সে চোখ বন্ধ করে আল্লাহকে উদ্দেশ্য করে বলল, বাঁচিয়ে দিও মাবুদ। সে দুরু দুরু মনে না পা বাড়ালো প্রণয়ের দিকে। বুকটা কেমন দুকদুক করছে। প্রণয় হাত দুটো পেছনের দিকে রেখেই হাতের উপর ভর করে চোখ বন্ধ করে বসে আছে। তার অনুভব হচ্ছে তার রক্ত জবা এসেছে। সে চোখ বন্ধ করে বলল, আবার কেন এসেছিস? তো কেন আসতে মানা করেছি? না শুনিস না কেন তুই? প্রতা ঢোক গেল। খাবারের প্লেটটা পাকসে রেখে সে প্রণয়ের পাশে বসে শীতল জলে পা ডুবালো। ভীষণ গরমে ঠান্ডা উষ্ণতা পেয়ে শরীরটা শিশির করে উঠল। আরামে চোখ মুদে রাখলো। পদ্মপুকুরে মোট ৮০টা সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলো ওপর থেকে একদম পুকুরের নিচে পর্যন্ত বিস্তীর্ণ। পুকুরের ওপরিভাগে ১৫টি এবং নিম্নভাগে ৬৫টি সিঁড়ি রয়েছে। পুকুরের ভেতরে প্রথম সিঁড়িতে পা ডুবিয়ে বসে আছে দুজন। পানির স্বচ্ছতার ভেতরে দুজনের ফর্সা পা স্পষ্ট দেখা যাচ্ছে। প্রিয়তা ডাক দিল, প্রণয় ভাই। প্রণয় কথায় প্রত্যুত্তর না দিয়ে সোজা সামনের পানিতেই দৃষ্টি নিবদ্ধ করলো। তার দৃষ্টি ভেসে উঠল ফুলো ফুলো ধবধবে ফর্সা দুটো পা। সে পায়ের নখ থেকে গোড়ালি পর্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো। তারপর সামনের দিকে চোখ রেখে উত্তপ্ত কণ্ঠে বলল, তোকে এখন আর কিছু না বলে তুই বসে আছিস কেন? বেয়াদব হয়ে যাচ্ছিস দিনের পর দিন। একটা কথা শুনতে চাস না? প্রিয়তা মুখ ছোট করে ফেলল। সে মাথা নিচু করে নিল। যেটাই ভয় পাচ্ছিল সেটাই তো হলো। প্রিয়তা আমতা আমতা করে বলল, এইটাই শেষবার। প্রণয় ভুরু কুঁচকে মাথা ঘুরালো, প্রিয়তার মুখের দিকে তাকালো। ভারী পুরুষালী কণ্ঠে শুধালো, কি শেষবার? প্রিয়তা পুনরায় থেমে বলল, বেয়াদবি। প্রণয় বলল, তাহলে স্বীকার করছিস যে তুই বেয়াদব? প্রিয়তা ভাবনায় পড়ে গেল। সত্যি তো, সে পরক্ষণে স্বীকার করে নিচ্ছিল এই যে সে বেয়াদব। প্রণয় ভুরু কুঁচকে তাকিয়ে আছে ওর ওই দিকে। প্রিয়তা তাড়াহুড়ো করে বলল, এই না না। প্রণয় মনে মনে হেসে বলল, পাগলি। তারপর সে আবারও সেই সামনের পদ্ম ফুলের দিকে চোখ রাখলো। প্রিয়তা পুনরায় ডাক দিল, প্রণয় ভাই। প্রণয় সামনের দিকে তাকিয়ে শান্ত গলায় উত্তর দিল, হুম। সে ভয়ে ভয়ে কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এখনো রেগে আছেন? প্রণয় এক বাক্যে জবাব দিল, না। প্রিয়তা পুনরায় বলল, আমি জানি আপনি রেগে আছেন। প্রণয় আগের মতোই বলল, যেহেতু জানিস তাহলে জিজ্ঞেস কেন করছিস? প্রিয়তা স্পষ্ট কষ্ট পেল। কাপা কণ্ঠে বলল, কি করলেন? আপনার মাথা ঠান্ডা হবে, আমার উপর রাগ থাকবে না, বলুন প্লিজ। প্রণয় কিছু বলল না, কিন্তু প্রিয়তার দিকে তাকিয়েই বলল, প্লিজ খেয়ে নিন। আমি সরি বলেছি তো। পুরো ২০ ঘন্টা হলো আপনি কিছু খাননি। প্রণয় মাথা ঘুরিয়ে সোজা নিজ চোখের দিকে তাকালো। প্রেয়সীর দৃষ্টিতে অসহায়ত্ব, নীল রঙের ডাকো ডাকো চোখ দুটো ওর দিকে তাকিয়ে আছে আকুতি নিয়ে। এই নীলচে চোখের ধারালো চাহনি প্রণয়ের রুহু কাঁপিয়ে দিচ্ছে। সে অবাক ভান ধরে নাটকীয় ভঙ্গিতে বলল, বাবা, তুই এটার হিসেব রেখেছিস? প্রিয়তা এহেন কথাই লজ্জা পেয়ে গেল। ধরা পড়ে যাওয়ার জন্য চোরের মতো লুকোচুরি করতে ব্যর্থ চেষ্টা করলো। প্রণয় প্রিয়তার লজ্জা পাওয়া দেখে ঠোঁট কামড়ে হাসলো। পুনরায় বলল, যখন মুড ছিল তখন খেতে চেয়েছিলাম, এখন মুড নেই, এখন তাই খাবো না। তাই বলছি শুধু শুধু কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না। প্রিয়তা মন খারাপ করে বলল, সরি বলেছি তো, প্লিজ। প্রণয় এসব অনুনয় বিনয়ে কান দিল না। তার একটাই কথা, খাবে না মানে খাবেই না। প্রিয়তা দেখলো প্রণয় তার কোনো কথাই কানে তুলছে না। তার মনে হলো তার আরো খারাপ লাগছে, কিন্তু চুপ থাকার মতো তো বিষয় না। কিছু একটা ভেবে সে ঠোঁটে দুষ্টু হাসি ফুটেও তুলল। সে পাশে রাখা খাবারের প্লেটটা তুলে নিয়ে ভালো করে বসলো। গরুর মাংসের ভুনা দিয়ে রুটি ছিঁড়ে মুখে পুরে দিল ২ বাইট খেয়েই। জোরে জোরে নিজের দিকে তারিফ করলো, আমি তো বিশ্ববিখ্যাত রাঁধুনি, হওয়ার যোগ্যতা রাখি। কি ভালো রেঁধেছি। বলতে বলতে টপ করে আরেকটা বাইট মুখে পড়লো। কেউ না খেলে খাক, আমি একাই খাবো। কি সুন্দর খোলামেলা পরিবেশ, যেমন কেমন পিকনিক পিকনিক ফিল আসছে।
প্রিয়তার কোনো দিকে না তাকিয়ে টপাটপ রুটি ছিঁড়ে মুখে পড়ছে। প্রণয় মুগ্ধ চোখে নিজের প্রিয় রমণীটিকে দেখে চলেছে। তার পক্ষে বয়ে চলেছে প্রশান্তিদায়ক শীতল বাতাস। প্রিয়তার খাবার খাওয়া দেখে তার অর্ধেক খিদে মরে গেছে, মন তৃপ্ত হয়ে গেছে। কিন্তু কেউ তার সামনে বসে তার পছন্দের গরুর মাংসের কালাভুনা খাবে, আর সেটা সে হজম করবে এমন কি হয়? বেশিক্ষণ ধৈর্য রাখতে পারলো না, এমন লোভনীয় খাবার দেখে পেট গুড়গুড় করছে। প্রিয়তা আর চোখে প্রণয়ের দিকে তাকাচ্ছে, কিন্তু প্রণয় ওর দিকেই তাকিয়ে। ব্যাপারটা বুঝতে পেরে প্রিয়তা একটু তারিফ করে বলল, কি ভালো, আহ। বলে সে আবার একটা বাইর দিতে যাবে, তার আগে প্রণয় তার হাত টেনে খাবারটা নিচের মুখে পুরে নিল। প্রিয়তা মিষ্টি হাসলো, প্রণয়ের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, তুমি কি শুধু আমাকে চেনো, আমি চিনি না? প্রণয় অধৈর্য কণ্ঠে বলল, হ্যাঁ, পরে তাকাবি, এখন তাড়াতাড়ি দে, ভীষণ খিদে লেগেছে। প্রিয়তার সব চিন্তা ভাবনা পুকুরের পানিতে ছুঁড়ে ফেলে দিল। একে একে করে 7:30টা রুটি খাইয়ে দিল প্রণয়কে। 8টা রুটির মধ্যে অর্ধেকটা তো সে নিজে খেয়ে নিয়েছিল। শেষ বাইটটা খাইয়ে দিয়ে মিষ্টি কণ্ঠে জিজ্ঞেস করলো, পেট ভরেছে? প্রণয় কোমল দৃষ্টিতে তাকিয়ে বলল, হুম। প্রিয়তা গরম পানির বোতলটা প্রণয়ের দিকে বাড়িয়ে দিল। প্রণয় সেটা হাতে নিয়ে ভুরু কুচকালো, গরম পানি কেন এনেছিস? প্রিয়তা স্বাভাবিক কণ্ঠে বলল, কারণ আপনার জ্বর। প্রণয় আর কথা বাড়ালো না, কয়েক ঢোক পানি খেয়ে নিল। এবার বেশ আরাম লাগছে, খিদেটা পেট অনেক জ্বলছিল। কে জানি বলেছিল, খোদার রাজ্যের পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। একদমই সত্যি কথাই বলেছিল। প্রিয়তা ওষুধের পাতাটা থেকে একটা ট্যাবলেট খুলে প্রণয়ের হাতে দিয়ে বলল, খান। প্রণয় সন্তুষ্ট দৃষ্টিতে প্রিয়তমার দিকে তাকালো। মনে পড়লো, আগে সে অসুস্থ হতো, ছোট্ট প্রিয়তা তাকে নিজের হাতে ওষুধ খাওয়া হতো। সে হাসলো, তারপর বিনা বাক্যে ওষুধটা খেয়ে নিল। প্রিয়তা এবার বড় বড় করে একটা শ্বাস নিল। মনে মনে বলল, বেটা অনেক জ্বালিয়েছেন কাল থেকে। এখন সে নিশ্চিন্ত। মনে মনে প্রহেলিকাকে উদ্দেশ্য করে বলল, কেমন বউ তুমি, বড় আপু? নিজের স্বামীর খোঁজটা পর্যন্ত রাখো না, যত্ন যখন নিতেই পারবে না, তাহলে কেড়ে নিয়েছিলে কেন আমার থেকে? সে আবার প্রণয়ের দিকে মায়াভরা নজরে তাকালো। প্রণয় একইভাবে প্রিয়তার দিকে তাকিয়ে প্রিয়তার মুখশ্রীতে দৃষ্টি রেখে মনে মনে বলল, কেন আমার এত ছোট এত কাছে আসো প্রিয়তমা? কেন আমাকে প্রতিনিয়ত তোমার প্রতি আরো দুর্বল করে তোলো? যদিও আমার দুর্বল হওয়ার কিছু আর বাকি নেই, তবুও সাম্যের সীমা যেন এখনো ভাঙেনি। কিন্তু তুমি এভাবে যত্ন নিলে সেটা খুব তাড়াতাড়ি ভেঙে ফেলবো, তখন তো সর্বনাশ নেমে আসবে। তাই বলছি, আমার কাছে এত এসো না। আমি ছুঁয়ে দিলে তুমি পড়ে যাবে, আর ছুতে না পারলে আমি মরে যাব। একে কেমন যন্ত্রণা প্রিয়তমা। দূরে দাঁড়িয়ে সকল কাহিনী দেখলো তিনজন। দুজন পুকুরের ওপারে ঝোপের আড়াল থেকে, একজন আম গাছের আড়াল থেকে। পরিণীতা হা করে সামনে দৃশ্য গিলছিল, আর গাছের আড়াল থেকে বেরিয়ে বাগানের সাদা পাতায় ধপ করে বসে পড়ল। পরিণীতার মাথা ঘুরছে, সে তার বোনের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে। সে জানতো প্রিয়তর ভাইকে ভালোবাসে, তাই বলে এতটা? একজন বিবাহিত পুরুষকে সত্যি কি এতটা ভালোবাসা যায়? উত্তরটা পরিণীতার মনে আসলো, বিয়ে শাদী এগুলো তো লোক দেখানো মাত্র। এই মামলায় ভালোবাসা যখন যুক্তিতর্কের জায়গা নেয়, সেখানে মানসিক দ্বিধাদ্বন্দ্ব মূল্যহীন। ভালোবাসার ক্ষেত্রে বিয়ে হতে দ্বিধাবোধ করে না মানুষ। আর সত্য বলতে, বিয়ে হলে কি ভালোবাসা মরে যায়? এইটাই কি সস্তা? কখনোই না। অনুভূতি যদি 3টা শব্দ দিয়ে শেষ করা যেত, তাহলে তো হতোই। একটা সাইন দিয়ে মুছে ফেলা যায় কি ভালোবাসা নামক এত বড় একটা কাহিনী? আর সেখানে প্রিয়তা ভালোবাসা তো আজকের নয়, তাহলে সে কিভাবে ভুলে যাবে? পঞ্চু স্পষ্ট বুঝতে পারছে, নিষিদ্ধ ভালোবাসা দিন দিন কমার বদলে আরো ডালপালা মিলে বাড়ছে। সে মনে মনে কয়েকটা লাইন আওড়ালো, ভালোবাসা এমন এক অদ্ভুত অনুভূতি, যা বাড়তে বাড়তে একটা সময় গাছের মতো শাখা প্রশাখায় বিস্তার করে। গাছের ডাল ছেটে দিলে যেমন তার গতি রোধ হয় না, তেমনি নিয়ম বেঁধে দিলেও ভালোবাসার গতি রোধ হয় না। ভালোবাসা হলো ফুলের মতো, অল্প আঘাতে তার সৌন্দর্য মলিন হয়, কিন্তু হারিয়ে যায় না। ভালোবাসার কোনো নিয়ম বা শর্ত থাকে না, যা যুক্তিবিহের মতো ডানা মেলে উঠতে চায়। কিন্তু যতই ভালোবাসা থাকুক, পরিণীতা প্রিয়তাকে প্রণয়ের ভালোবাসার চাদর থেকে দূরে রাখতে চায়, কারণ এই ভালোবাসা প্রিয়তার জন্য মোটেও সুখকর না। এই নিষিদ্ধ আসক্তি থেকে সে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। একটা সময় আসবে যখন আর সে এই তীব্র পীড়া সহ্য করতে পারবে না। এসব ভেবে পরিণীতার ভীষণ চিন্তিত হয়ে পড়ল। সে আক্ষেপে সুরে বলল, কেন বুঝতে চেষ্টা করছিস না বোন? বড় দাদান বড় আপু তোর নয়। আমি জানি বোন, বড় দাদানের থেকে দূরে থাকতে পারিস না।
আমি যখনই নিজেকে তোর জায়গায় রেখে ভাবতে চাই, নিঃশ্বাস নিতে পারি না, যে দম বন্ধ লাগে। আর দাদান, আমি স্পষ্ট বুঝতে পারি বড় দাদান তোকে ভালোবাসে। আমার মায়ের পেটের ভাই সে। সে তার অনুভূতি কিছুটা হলেও বোঝায়। কিন্তু প্রশ্ন হলো, যেহেতু ভালো তোকে বাসে, তাহলে সে কেন বড় আপুকে বিয়ে করলো? কেন? দাদন তো বলেই ছিল সে বড় আপুকে ভালোবাসে। কেউ তো তাকে বিয়ে করতে জোর করেনি। আসলে এইসব কিছুর জন্য মূল অপরাধী কে, সেটাই বুঝতে পারছি না। যতদিন যাচ্ছে পুরো ব্যাপারটা ততই গলিয়ে যাচ্ছে। উফ, এত কিছু আর ভাবতে পারছি না। ফুলপরি পরিণীতা গভীর চিন্তায় মগ্ন ছিল। হঠাৎ করে কারো কণ্ঠস্বর কানে আসতে বউ দেখার মতো চমকে উঠল। চকতিতে পাশে ফিরে তাকালো সাদাফ। গলায় হাত রেখে ভুরু কোচকালো, ওর দিকে তাকিয়ে আছে। পরিণীত এমন প্রতিক্রিয়া দেখে সাদাফ একটু অবাক হলো, ভুরু নাচিয়ে হলো, কি এমন ভাবছো ফুলপরি? যে কথা শুনে লাফিয়ে উঠলে। পরিণীতা নিজেকে সামলে নিল, স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, কথা এড়িয়ে গিয়ে বোকা হাসলো। ভাইয়া, আপনি এখানে কখন এলেন? সাদাফে ভাবুক কণ্ঠে বলল, যখন তুমি ইহজগৎ ছেড়ে ভাবনার জগতে পাড়ি জমিয়েছিলে তখন। পরিণীতা একটু আশ্চর্য হলো, সত্যি কি এতটাই ভাবনায় ছিল বিভোর সে? সাদাব ডাকলো, ফুলপরি। পরিণীতা প্রত্যুত্তরে শুধু করলো, হুম। সাদাব পরিণীতার মলিন মুখখানির দিকে তাকিয়ে কিছুক্ষণ মনোযোগী দৃষ্টিতে চেয়ে রইল। তারপর কপালে ভাঁজ ফেলে সন্দেহীন কণ্ঠে বলল, কি ব্যাপার ফুলপরি? তোমাকে তোমার কি মন খারাপ? তুমি কি কেঁদেছিলে? পরিণীতা চমকালো, নাজুক কণ্ঠে ব্যথা লুকানোর চেষ্টা করলো। হঠাৎ পরিণীতার ঘাবড়ে যাওয়া দেখে সাদাফের কপালে আরেকটু ভাঁজ প্রসারিত হলো। পরিণীতা হাসার চেষ্টা করলো, কি না বলছো না তো? সাদাফের সন্দেহ আরো গাঢ় থেকে গাঢ় হতে শুরু করলো, মিথ্যা বলছো কেন? ফুলপরি, কি এমন হয়েছে তোমার? পরিণীতা মলিন মুখে সাদাফের দিকে তাকালো। সাদাফ পরিণীতার মলিন মুখটা দেখে বুকে নরম মাংসপিণ্ডটায় ব্যথা অনুভব করলো। সাদাফের খুব ইচ্ছে করলো মেয়েটাকে হাত দুটো মুঠোয় করে নিয়ে চুমু খেয়ে জিজ্ঞেস করতে, কি হয়েছে তোমার ফুলপরি? তুমি কেন কষ্ট পেয়েছো? বলো আমায়। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমায় ভালো রাখার, প্রমিস। পরিণীতা চুপ করে বসে থাকলো, সাদাফের গালে হাত দিয়ে নিষ্পৃহ চোখে পরিণীতার মায়া মায়া মুখের দিকে তাকিয়ে। পরিণীতা মনে মনে হালকা বিরক্ত হলো, এইভাবে আর কতক্ষণ বসে থাকা যায়? বেচারি উঠে যেতে পারে না, গুরুজন হঠাৎ করে গেলে বিয়াদবি হয়ে যায়। সদা পরিণীতার দিকে চেয়ে দুশ্চেসে বলল, শর্তের কথা মনে আছে ফুলপরি? পরিণীতা চোখ তুলে তাকালো, সে তো এই লোকের শর্তের কথা ভুলে গিয়েছিল। পরিণীতা মাথা নিচু করে স্বীকার জানালো। সদা মিষ্টি এসে বলল, শর্ত পূরণের দিন আজ। পরিণীতা মনে মনে এইটুকু ভয় পেল না, না জানি কি শর্ত করবে, কিন্তু যেহেতু কথা দিয়েছে আর কি। পরিণীতা জিজ্ঞেস করলো, কি করতে হবে আমাকে? সাদা পরিণীতার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো, পর মুহূর্তে মুখ সিরিয়াস বানিয়ে বলল, ভয় পাচ্ছ? পরিণীতা এবার আরো একটু ভয় পেল, কিন্তু কণ্ঠে তা প্রকাশ করলো না। অহংকার বজায় রেখে বলল, আমি শিকদার বংশের মেয়ে, ভয় পাওয়া আমার ধারে কাছে আসে না। সাদা বেশ মজা লাগলো পরিণীতার এইটুকু কথা বলতেই। সত্যি? পরিণীতার মুখটা একটু এগিয়ে নিয়ে একই ভঙ্গিতে বলল, 100%। সুদেব দুষ্টু হেসে, ওকে, তাহলে আজকে বিকালে থেকে রাত পর্যন্ত তুমি আমার। পরিণীতা একটু ভরকালো, চোখ বড় বড় করলো, মানে? সাদাব কোনো উত্তর দিল না। পরিণীতা মুখে ফু দিয়ে দুষ্টু হেসে সে চলে গেল। পরিণীতা বিমূঢ় হয়ে গেল, মনে মনে বলল, আমি উনার মানে তা কি করে হয়? সে আরো কিছু ভাবতে চাইলো, হঠাৎই ফোনের হাতের মুঠোয় ভাইব্রেট হলো। কেঁপে উঠলো পরিণীতা। ফোনটা হাতে নিতে চোখ খুশিতে চিকচিক করে উঠলো, বুকের ভেতর থাকা যন্ত্রটা আত্মহারা হলো। সকল অপমান, তিক্ততা, বিষাক্ততা পরিণীতা জাস্ট 1 সেকেন্ডে ভুলে গেল। সে তড়িঘড়ি ফোনটা রিসিভ করে উৎকণ্ঠ কণ্ঠেই বলল, মাস্টার মশাই। ওপাশ থেকে কোনো শব্দ এলো না। তাতে কি? পরিণীতা তাড়াহুড়ো করে বলতে শুরু করলো, মাস্টার মশাই, আমি জানতাম আপনি আমাকে ফোন দেবেন। আপনি আমাকে বকে থাকতেই পারেন। আপনি আপনি কেন আমাকে ব্লক করে দিয়েছেন? মাস্টার মশাই, কি করেছি আমি? প্লিজ, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। প্লিজ মাস্টার মশাই, একটু কথা বলতে চাই। কথাগুলো বলতে বলতে পরিণীতা আবারও কান্না করে দিল, কিন্তু এবারও ফোনের ওই পাশ থেকে কোনো প্রত্যুত্তর ভেসে এলো না। পরিণীতা হ্যালো হ্যালো বলতে বলতে ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। ফোন কেটে যাওয়ার শব্দ আসতে পরিণীতা ফোন কানে থেকে নামিয়ে, কল কেটে গেছে। পরিণীতা এবার আরো জোরে কান্না করে দিল, ভুলে গেল যে সে ঘরে বন্দি নয়, ওপেন প্লেসে রয়েছে। পরিণীতা ব্যস্ত হাতে আবারও ফোনে ডায়াল করলো আবিদের নাম্বারে। চোখে পানিতে চোখের অক্ষরগুলো যেন ঝাপসা লাগছে। সে ফোনে ডায়াল করে কানে ধরতেই ওপাশ থেকে নারী কণ্ঠ ভেসে এলো, আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি বর্তমানে বন্ধ রয়েছে।
একবার, দুইবার, কয়েকবার পরিণীতা আবিদের নম্বরে ফোন করলো, কিন্তু এতে একই কথা ওই পাশ থেকে বারবার ভেসে আসলো। আপনি যে নম্বরে কল করেছেন সেটি বর্তমানে বন্ধ রয়েছে। পরিণীতা নিজের চুল টেনে ধরলো, ফোনটা ছুঁড়ে মারলো দৌড়ে। দু হাতে মুখ ঢেকে হু করে কেঁদে উঠলো মেয়েটা। ভারী কান্নায় গিয়ে সোজা পূর্ণতার পায়ে আঘাত করলো। পূর্ণতা চেঁচে উঠলো, পরি মারবি নাকি? বলতে বলতে সামনের দিকে তাকালো। প্রিয় বান্ধবীর অবস্থা দেখে থমকে গেল পূর্ণতা। সে ছুটে এসে পরিণীতার কাছে, পরিণীতার চোখে মুখে হাত বুলিয়ে সান্ত্বনার সুরে বলল, শান্ত হ পরি, কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? পরিণীতা সম্পূর্ণভাবে নিজের অস্তিত্ব নয়নে তাকালো। পূর্ণতা আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু পরিণীতা কিছু বলার সুযোগ দিল না। পূর্ণতার কোমর জড়িয়ে ধরলো, কান্নার তীব্র থেকে তীব্র হতেই হেঁচকে উঠল। পূর্ণতা 10 মিনিট কোনো প্রশ্ন করলো না, না, শুধু ধীরে ধীরে পরিণীতার মাথায় চুলে হাত বুলিয়ে দিল। তারপর কোমল কণ্ঠে বলল, পরি, আমার দিকে তাকা পরি। পরিণীতা উষ্ণতা পেয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, ভাঙা গলায় বলল, আমি খারাপ নই পূর্ণ, আমি খারাপ নই। পূর্ণতা আগের মতোই মাথাটায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, তুই কেন খারাপ হবি? সেটা এভাবে বলার দরকার আর কি আছে? পরিণীতা অশ্রুসিক্ত নয়নে দেখছিল তাকে। পরিণীতা উচ্চসিক্ত নয়নে তাকিয়েছিল। পূর্ণতা তার গাল মুছে দিয়ে বলল, একদম কাঁদবি না। আমি জানি হয়তো এমন কিছু হয়েছে যা তুই সহ্য করতে পারিসনি। আমি জানতে চাইবো না তা কি, শুধু বলবো শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। পরিণীতা কিছুটা শান্ত হলো। পূর্ণতা শুধু তার সবচেয়ে ভালো বন্ধু নয়, বরং তার কমফোর্ট জোন। পূর্ণতার কাছে তার মনের কথাগুলো স্বাচ্ছন্দ্যে ভীষণভাবে বলতে পারে সে, এমনকি প্রিয়তার কাছেও এতটা স্বাচ্ছন্দ্য অনুভব করে না সে। পূর্ণতা পরিণীতার হাত ধরে বলল, চল, একদম কাঁদবি না। পরিণীতা ওর হাত ধরলো। ওরা দুজন বাড়ির ভেতরে চলে গেল। শুদ্ধ আড়াল থেকে বেরিয়ে এলো। সে এতক্ষণ কপালে কুঁচকে দাঁড়িয়েছিল। প্রায় 10 মিনিট আগে সে হাসপাতাল থেকে ফিরেছে, কিন্তু গার্ডেন এরিয়াতে পরিণীতা আর সাদাবকে কথা বলতে দেখে গাছের আড়ালে লুকিয়ে পড়েছিল। কথাবার্তা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরেরটা কি হলো? পরের ঘটনাগুলো শুধু বুঝতে একটু অসুবিধা হলো। সে কপাল কুঁচকালো। কি হলো ব্যাপারটা? চোখ বন্ধ করে কয়েক মিনিট পাঁচেক ভাবলো। তারপর কিছু একটা মনে পড়তে হঠাৎ চোখ খুলে গেল তার। ঠোঁট ফুলিয়ে তার রহস্যময় হাসি বেরিয়ে এলো। সে বাঁকা হেসে এ ব্যাপার তার মন আবারও ফুরফুরে হয়ে দিল। সে বুকে হাত দিয়ে বলল, অনেকক্ষণ আমার সুইটহার্টকে দেখি না, এখন একে দেখতে হবে। না না, শুধু দেখলে হবে না, টুপটাপ কয়েকটা চুমু খেতে নিতে হবে। সে যেতে যেতে গাইল, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। দুপুর 2টো। ইয়ানা এই নিয়ে 10 বার লাইব্রেরি রুমে উকি দিয়েছে, কিন্তু জমিদার আড্ডা এখনো চলমান। ছুটির দিনে তারা 5 ভাই মিলে পুরো সপ্তাহের ঘটনা গবেষণা বসে। এটা তাদের অলিখিত রুলস। তাদের মধ্যে বয়সের দিক থেকে 19-20 থাকলেও মনের দিক দিয়ে একদম সমবয়সী। তবে 7 ভাইয়ের মধ্যে প্রণয় আর শুদ্ধর সঙ্গে তারা এতটা সহজ নয়। তাই প্রণয় ওদের সবার বড় ভাই, ভীষণ শান্ত এবং গম্ভীর প্রকৃতির। তারা ছোট থেকেই তাদের বড় দাদানকে সম্মান করে, ভয় পায়। তাদের সঙ্গে কতটা খোলামেলা নয়। আর শুদ্ধ, সে তো আরেক কাঠি ওপরে। শুদ্ধর সঙ্গে তাদের একটা ফর্মাল সম্পর্ক। ফুফাতো ভাই হলেও তারা শুদ্ধকে খুব একটা ব্যক্তিত্ব ভাবেই চেনে না। তার উপর শুদ্ধ ভীষণ চুপচাপ স্বভাবের, একেবারে প্রণয়ের মতোই। তাই তাদের দুজনের সঙ্গে ওদের কাজ বাহিরে একটু কথা হয় না। ওরা 5 ভাই 3 ঘন্টা ধরে লাইব্রেরি রুমে আড্ডা বসিয়েছে আসর। আর অরণ্য বারবার রাজের দিকে তাকিয়ে দুষ্টু দুষ্টু হাসছে। অরণ্যর এসব কার্যকলাপ রাজ মহাবিরক্তি। অন্যরা ব্যাপারটা লক্ষ্য করছে। বারবার এমন করাতে শেষবার রাজ অসহ্য হয়ে বলল ধমক দিয়ে, এই, তোর কি সমস্যা? হ্যাঁ, নতুন বউ আমি? আমাকে দেখে বারবার এমন লতিয়ে যাচ্ছিস কেন? সমুদ্র তালে তাল মিলালো, ঠিক ঠিক, বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি। প্রেম অরণ্যকে সামর্থ্য দিল, হ্যাঁ, আমার ভাইটাকে একেই বকছো কেন? সে অরণ্যের মতো দুষ্ট আসলো, নিশ্চিত কোনো সিক্রেট ইনফরমেশন পেয়েছিস তাই না ভাই? অরণ্য প্রেমের দিকে তাকালো, চোখ টিপে টিপে বলল, একদম। প্রথম নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। প্রেম উৎসাহ দিয়ে বলল, ভাই, আমি তোর পাশে আছি, একদম ভয় পাবি না, বল তুই। অরণ্য আবার রাজের দিকে তাকিয়ে দুষ্টুমি হাসলো। রাজ এবার আর সহ্য করতে পারলো না। অরণ্যের পিঠ বরাবর ঠাস করে একটা কিল বসিয়ে দিল।
কুকিয়ে উঠল অরণ্য। এবার তার মুখ চেপে হাসি নয়, পুরো ঘর কাঁপিয়ে হেসে উঠল। ওরা একের পর এক মুখ চাওয়াচাই করছে। অরণ্য হাসতে হাসতে ওদের সামনে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। এবার অরণ্যর সঙ্গে প্রেম ও সমুদ্র যোগ দিল। প্রীতম, ছি ভাই, তুই আমার ভাই, একটা পুচকে মেয়েকে জব্দ করতে চলে এলি? অরণ্য ফোড়ন কেটে বলল, শুধু কি তাই, সাথে চিহ্ন নিয়ে এসেছে। সমুদ্র উৎসাহিত কণ্ঠে বলল, কিসের চিহ্ন? অরণ্য রাজের দিকে তাকিয়ে গা জ্বালানো হাসি দিয়ে বলল, প্রেমাঘাতের চিহ্ন। প্রেম বলল, প্রেমাঘাত আবার সেটা কি? অরণ্য বলল, ওইটা তোমাদের সিঙ্গেল বাচ্চারা বুঝবে না, মেজ দাদা ঠিক বুঝেছে। প্রীতম ওর মাথার দিকে বাড়ি মেরে, বেশি পেকেছিস? সমুদ্র বলল, আমরা সিঙ্গেল, আর তোর তো 1 ডজন বউ আছে, তাই না রে? এত পিছন মারা কথা শুনে রাজ প্রতিবাদী হয়ে উঠল। তার ঠোঁট ঝুলে এলো বাঁকা হাসি। অরণ্য ভুরু নাচিয়ে বলল, তাহলে দাদান সোজা পূর্ণতা ভেবে ভাবি রাখা শুরু করে দেই। রাজ অরণ্যের মাথায় গাঁটটা মারল। পূর্ণতা কি শুধু ভাবি বল? একদম নাম নিবি না, বড় ভাইয়ের বউ হবে। সমুদ্র চেঁচিয়ে উঠল, প্রথমে মেজো ভাবি, আর এবার সেজো ভাবি পেয়ে গেলাম, এবার 2 ভাই। প্রেমের দিকে তাকিয়ে ভুরু উস্কালো। নাও ইয়োর টার্ন। ছোট দাদান, ছোট ভাবি কবে পাবো? প্রেম হাই তুললো, ওদের কথার পাত্তা দিল না। হঠাৎ কথা বলতে বলতে অরণ্যের নজরে পড়লো দরজার দিকে। সঙ্গে সঙ্গে ঠোঁটে পূর্বের ন্যায় দুষ্টু হাসি ফুটে উঠলো। এবার প্রীতমের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ওর সাথে এমন ভাব দেখে বাকি 3 ভাই একটু গুটিয়ে বসলো। ভাবসাব এখন যেন আবার নতুন সার্কাস দেখার অপেক্ষায়। প্রীতম এবার তাকানো দেখে বিরক্ত হলো। বিরক্ত গলায় বললে, একদম বদমাইশি করবি না। অরণ্য ভাব নিয়ে বলল, তোমার গুড নিউজ আসছে। সবাই উৎসুক দৃষ্টিতে তাকালো। প্রীতম ভুরু কোঁচকালো, কি সুখবর? অরণ্য একটু ভেবে বলল, এভাবে তো বলা যাবে না। প্রীতম বলল, তাহলে কিভাবে করতে হবে? অরণ্য বলল, আগে 10,000 টাকা দাও, তারপর খবর। এমন খবর দিবা একদম খুশিতে খুশি হয়ে যাবে। প্রীতম বিরক্ত হয়ে বলল, মাথা খারাপ করবি না ভাই, ভালো লাগছে না। অরণ্য বাঁকা হেসে বলল, দরজার বাইরে মেজভাবে দাঁড়িয়ে আছে। প্রীতম তড়ক করে চোখ খুলল, বিদ্যুৎ গতিতে দরজার দিকে গেল, সঙ্গে সঙ্গে সরে গেল। ওরা 4 ভাই মুচকি হাসতে হাসতে প্রীতমের মুখের হাসি ফুটে উঠল। সে লাফিয়ে বসা থেকে উঠে পড়ল। ওয়েট ওয়ালেট থেকে ক্রেডিটের কার্ডটা অরণ্যের হাতে দিয়ে বলল, এত ভালো খবর দেওয়ার ইনাম, আগামীকালের মধ্যে খরচ করতে পারবি, সব তোর, বলে চলে গেল। ওর 4 ভাই প্রথমে যার পানে তাকিয়ে আবারও হেসে ফেলল। সমুদ্র বলল, আজকে সিঙ্গেল বলে ভাই ভাবিদের রং ঢং দেখতে হচ্ছে, সময় একদিন আমারও আসবে। প্রেম ব্যক্ত কণ্ঠে বলল, তোকে কে পছন্দ করবে? সমুদ্র ভাব নিয়ে বলল, আমাকে তন্ময় পেয়েছ? তন্ময়ের কথা উঠতে ওদের মুখের ভঙ্গি পাল্টে গেল। ওরা 4জনই একে অপরের মুখ চাওয়াচাই করলো, যার অর্থ আবার মাথায় নতুন কোনো শয়তানি বুদ্ধি উদয় হয়েছে। ইয়ানা বিরক্ত হয়ে করিডোর দিয়ে পায়চারি করছে আর দাঁত দিয়ে নখ কাটছে। কখন থেকে অপেক্ষা করছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা মেলেনি। এত ধৈর্যের পরীক্ষা দেওয়া তার মোটেও পছন্দ না, তবুও সে অপেক্ষা করছে। ভীষণ রাগ হচ্ছে নীল চোখের সাদা বিড়ালের ওপর। সে বুঝতে বুঝতে মনে মনে বলল, ঢং। অন্য সময় রসগোল্লা রসগোল্লা বলে মুখ দিয়ে ফেনা তুলে দেয়, আর এখন আমি 3 ঘন্টা ধরে ওনার জন্য অপেক্ষায় বসে আছি, শুধু ওনাকে দেখবো বলে। আর মহাশয়ের কোনো পাত্তাই নেই। আমি যে এসেছি সেই খবরটা হয়তো উনি রাখেন না। যেমন বোন তার ছেঁড়া, তার কথার কাজেরও মিল নেই, তেমনি ভাইটাও হয়েছে তার ছেঁড়া। বলতে বলতে আবার করিডোরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়চারি খেতে লাগলো সে। না, আর তো সহ্য হয় না। সেরাকে ফুসতে ফুসতে আল্লাহকে বলে, হে মাবুদ, দিলে যখন দিলে একটা ব্যাটাই দিতে পারতে। এমন মিনিটে মিনিটে রং পাল্টানো ব্যাটা না দিলেও পারতে। এই ব্যাটা ভালোবাসে আমার জীবন তেনা তেনা হয়ে গেছে। তার যখন আমাকে দেখতে ইচ্ছে হয় তখন সে মূল্য দেয়, আর দরকার হলে বাড়ি থেকে তুলে এনে খবর নেয়, তবুও দেখে। আর যখন আমার দেখতে ইচ্ছে হয় তখন হদিসই পাওয়া যায় না। তার বাড়ি বয়ে আসলেও তার দেখা পাওয়া যায় না। আল্লাহ, এই অন্যায়ের বিচার তোমার কাছে দিলাম। প্রীতম পাশে ঢলে হেলান দিয়ে 2 হাত আড়াআড়ি করে বুকে ভাঁজ করে বুড়ো কোচকে তাকিয়েছিল ইয়ানার দিকে। কি আশ্চর্য, সে যে এত জালিম এটা সে নিজেই জানতো না। তার এই এত খুদ আছে সেটাও সে নিজে জানতো না। কে জানে, ও জ্ঞান দিতে এসেও না, কারণ সে নিজেই মস্ত বড় বিশ্ববিদ্যালয়। তোমার ভুল ত্রুটি সব আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। প্রথম সেই ব্যক্তির প্রশংসা করে বলল, কে বলেছিল জানি না, তবে একদম সঠিক বলেছিল। ইয়ানা কথাগুলো শুনে প্রীতম বেশ মজা পেল।
সে ঠোঁট কামড়ে হাসলো। সে মেয়েটাকে তার সামনে লজ্জায় চোখ তুলে তাকাতে পর্যন্ত দেখে না। সে মেয়েটা তাকে দেখতে তার বাড়ি বয়ে এসেছে। ইন্টারেস্টিং। প্রথমে এবার ইয়ানার মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে, আবারও ভুরু কুঁচকালো। ইয়ানার কথা শুনে ইয়ানা এখন প্রীতমকে লক্ষ্য করেনি। প্রীতম ধীর পায়ে এগিয়ে এসে কোনোরকম কথাবার্তা ছাড়া আচমকা ইয়ানাকে কাঁধে তুলে নিল। প্রীতমের গোষ্ঠী উদ্ধারে ব্যস্ত থাকা ইয়ানা হঠাৎ শূন্যতে নিজেকে দেখে লাফিয়ে উঠে দিতে দিতে প্রীতম ধমক দিল, চুপ, একদম কথা বলবো না। রসগোল্লা, না হলে এক্ষুনি তোমাকে কামড়ে খেয়ে ফেলবো, আই সোয়ার। কোনো বাধা নিষেধ মানব না। ইয়ানা দেখতে সেই প্রতীক্ষিত কাঙ্ক্ষিত পুরুষটির কাঁধে, কিন্তু এগুলো কি বলো লোকটা। ঠান্ডা গলায় এত নির্লজ্জ মার্কা হুমকি শুনে ইয়ানার কলিজা ছলাক দিয়ে উঠল। বক্ষপিঞ্জিরে থাকা হৃৎপিণ্ড পাখিটা ছটিয়ে উঠল। সে দু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলো। এই নির্লজ্জ পুরুষকে বিশ্বাস নেই, যা বলছে তাই করতেও পারে। প্রথম তাকে কাঁধে করে নিয়ে গিয়ে সোজা নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। ইয়ানার ভেতরটা ভয়ে আর লজ্জায় সিটিয়ে গেল। তবে এই ভয় খারাপ, কিন্তু সংখ্যা নয়। এই ভয় তার একান্ত ব্যক্তিগত, পুরুষের লাগামহরা কথা ছাড়া আর কাজের। তবে প্রীতমকে সেই আঘাত বিশ্বাস করে, ভালোবাসে, সম্মান করে। সে জানে প্রীতম তার সাথে কখনো খারাপ কিছু করবে না, করতে পারে না, কারণ প্রীতম তাকে তার থেকেও বেশি ভালোবাসে। কিন্তু ইয়ানা এই লোকের লাগাম ছাড়া কথাবার্তায় বহু রুহ অব্দি কাঁপিয়ে দেয়। প্রীতম তার কাঁধ থেকে ইয়ানাকে বিছানায় নামিয়ে দিল। তারপর পাশের ড্রয়ার খুলে বড় একটা চকলেট বক্স ইয়ানার হাতে ধরিয়ে দিয়ে রাগি রাগি গলায় বলল, কি ব্যাপার, দিন দিন এমন শুকিয়ে শুটকি মাছ হয়ে যাচ্ছ কেন? আমার হবু বউ, আমার হবু শাশুড়ি কি তোমায় খেতে দেয় না, নাকি ওজন কমানোর ভূত তোমার মাথায় চেপে বসেছে, কোনটা? ইয়ানা একটু ভয় নিয়ে প্রীতমের দিকে চোরা চোখে তাকালো। মানে একটু কম খাই, বেশি মোটা হয়ে যাচ্ছি তো। ইয়ানার মনের কথা বুঝতে পেরে প্রীতম আরো রেগে গিয়ে বলল। ইয়ানাকে টেনে হিসেবে নিজের কোলে বসিয়ে ফুলো ফুলো গালে চুমু খেলো। ইয়ানা আহমক বনে গেল। সে জানতো চুমু খাওয়ার জন্য রোমান্টিক মুড লাগে, প্রেম টেম অনুভূতি লাগে। তবে কেউ কি রেগে কেউ চুমু খায় নাকি? সে যে সামনে মানুষকে না দেখলে বুঝতে পারতো না। সত্যি হয়তো শিকদাররা অন্য মাটিতে গড়া, তাই তাদের বোঝাও দেয়। প্রীতম ইয়ানাকে অবাক করে দুপাশের পাত্তা দিল না। সে আবারও গালে আরেকটু চুমু কষে দিল। অতঃপর তেজি গলায় ধমকে দিল, এই মেয়ে, তোমাকে না এসব ডায়েট ফাইট করে বালছাল করতে বারণ করেছি। এসব বাজ খাই চিৎকার শুনে ইয়ানা চমকে গেল। নরম কণ্ঠে বলল, হুঁ। প্রীতম রাগী গলায় বলল, ধমক দিয়ে। কোলে বসে কেঁপে উঠল ইয়ানা। প্রথমে রাগী গলায় বলল, কোথায় বসে আছো এখন? ইয়ানা ধমকে হালকা কাঁপলো, কাঁপা কাঁপা গলায় বলল, তো তোমার কোলে। প্রীতমের পুরুষালী কণ্ঠে বলল, তুমি আমার বউ হবা, তোমাকে আমি কোলে নিব। প্রীতমের সমুদ্রনীল চোখের দিকে তাকালো, মনে মনে বলল, কি বলল লোকটা? রসগোল্লার সাইজ। হঠাৎ করে কিছু একটা মনে পড়ল। সাথে সাথে মুখটা লাল হয়ে গেল তার। প্রীতম ইয়ানার মুখের অভিব্যক্তি দেখে ধমক দিয়ে বলল, কি সব উল্টাপাল্টা ভাবছো? ইয়ানা অবাক হয়ে ভাবলো, মনের কথা শুনে ফেললো নাকি? প্রীতমের ঠোঁট হঠাৎ করে বাঁকা হাসি ফুটে উঠলো। সে ঠোঁট কামড়ে হাসলো, ইয়ানাকে আরো গভীরভাবে কাছে টেনে নিল। তারপর মুখটা ইয়ানার গালের কাছে লাগিয়ে অদ্ভুত মাদকীয় কণ্ঠে ফিসফিসিয়ে বলল, শোনো রসগোল্লা, তুমি আমার কাছে প্রিয়। হুম, আমার প্রিয় রসগোল্লা। তাই সেটা এক্সট্রা যত্ন আমাকে নিতে হবে। আমার রসগোল্লা, আমি তোমাকে শুকাতে দিব না। আমার আদর দিয়ে সব দিয়ে সবসময় ফুলিয়ে রাখবো। তাই শুকিয়ে আমার ইনভেস্টমেন্টে পানি ঢালবার মতলব করবে না। আর হ্যাঁ, তুমি যেটা ভেবেছিলে ওইটাও। এতক্ষণ লজ্জা পেল। শেষের কথাটা শুনে ইয়ানার ভীষণ খেল। লজ্জা তার মাথা নিচু হয়ে গেল। সে প্রীতমের দিকে লজ্জা লজ্জা চোখে তাকালো। মনে মনে প্রীতমকে আরো নির্লজ্জ বুদ্ধি দিল। প্রীতম আবারও আদর মেখে বলল, শোনো রসগোল্লা, এত রোগা বউ আমার পছন্দ না। বউ একটু গোলুমুলু, বউয়ের গোলুমুলু ফোলা ফোলা গাল, বউ তুলতুলে নরম হবে, তবে তা আদর করতে ভালো লাগবে। জড়িয়ে ধরলে বউ বউ ফিল আসবে। বউকে জড়িয়ে ধরেছি। আর তাছাড়া এখন যদি তুমি খেয়ে দিয়ে গায়ে বল না বানাও, তাহলে ভবিষ্যতে এই প্রতীক শিকদার প্রীতমকে কিভাবে সামলাবে? আর তাই এই গ্রামও যদি আমার বইয়ের ওজন কমে, আই সোয়ার তোমাকে পুরোটা গিলে ফেলবো। আই নো, ইউ নো আমার রসগোল্লা কত ফেভারিট। ইয়ানা প্রীতমের মুখে এতবার বউ ডাক শুনে লজ্জায়
মিলিয়ে গেল। গালে ছড়িয়ে পড়ে রক্তিম লাল আভা তড়িতে সে মুখে ললিয়ে নিল। এই তড়িৎ গতিতে সে মুখ লুকালো প্রীতমের বুকে। এই লোকটা সবসময় তাকে এমন কেন বলে? বেহায়া লোক। প্রীতম হালকা হেসে ইহানার চুলে ভালোবাসার পর সেঁকে দিল। এই আদুরে মেয়েটা কেন যে তাকে এত আকর্ষিত করে বুঝতে পারে না সে। এই প্রীতম শিকদার এই প্রতীক শিকদার প্রীতম কোনো দুর্বল নয়, কোথাও আটকে না। তবে এই মেয়েটার প্রতি তার চরম আসক্তি। হ্যাঁ, এই মেয়েটার প্রতি সে প্রচুর দুর্বল, এখানে আটকে গেছে। সে ভালোবেসে ফেলেছে বড্ড বেশি। নরম দেহের প্রীতম আর একটু নিজের সঙ্গে মিশে নিল, সুখের পরশ দিয়ে ফেললো দীর্ঘ এক নিঃশ্বাস।